হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিউচার পয়েন্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ফিউচার পয়েন্ট একাডেমি প্রতিদিন ফলো করো বা প্রত্যেক ক্লাসগুলো করছো, তোমরা জানো যে আমরা গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএসের জন্য প্রতিদিনই তোমাদের একটা করে রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দেই। তো আজকে হচ্ছে ম্যাথের সেট 2 ভিডিও, ঠিক আছে। আমরা র্যাপিড ফায়ার বলে একটা সিরিজ চালাচ্ছি এখানে। তো অবশ্যই যারা তোমরা গ্রাম পঞ্চায়েত ও আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে। এবং তোমরা যারা বেসিক বোঝো না বা বেসিক থেকে ম্যাথ করতে চাও, তোমরা অবশ্যই ফিউচার পয়েন্ট একাডেমিতে যাবে, ভিজিট করে প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্টে আমার ম্যাথের পুরো সিরিজ বেসিক থেকে করানো হচ্ছে। এখনও পর্যন্ত সেগুলো ক্লাস চলছে লাইভ রাত্রি 8:30টার দিকে। তো অবশ্যই তোমরা যদি কেউ বেসিক থেকে করতে চাও তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে, এবং কেউ যদি প্র্যাকটিস করতে চাও তারা এখানে করতে পারো। বুঝতে পারছো কি বললাম? তাহলে সেট 2, ঠিক আছে। চলো, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। বলছে একটি গ্রাম পঞ্চায়েতে 600 জনের নাম দরিদ্র সীমার নিচে তালিকাভুক্ত। যদি গ্রামের 20% মানুষ দরিদ্র সীমার নিচে থাকে তবে গ্রামটির মোট জনসংখ্যা কত? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, টোটাল গ্রামের পার্সেন্টেজ থেকে টোটাল কত পার্সেন্ট লোক আছে? স্যার 100%। স্যার তার মধ্যে 20% দরিদ্র সীমার নিচে, তার মানে 80% কী আছে স্যার? দরিদ্র সীমার উপরে আছে, তাই তো? তাহলে আমার এখানে কি বলছে, 20% মানুষ দরিদ্র সীমার নিচে, এবং এখানে বলা হয়েছে প্রশ্নে যে 600 জন মানুষ কি দরিদ্র সীমার নিচে। তার মানে কি স্যার, 20% মানুষ মানেই কত স্যার? 600 জন মানুষের সমান গুণন বলছে 100% মানে কত, তাই তো? কেন 100% করলাম স্যার? বলছে তবে গ্রামের মোট জনসংখ্যা কত, তাহলে মোট জনসংখ্যা আমার কত পার্সেন্ট স্যার? 100%। আমাকে যদি বলতো যে গ্রামে দরিদ্র সীমার উপরে কতজন লোক আছে, তখন কিন্তু আমরা 80 করতাম। বুঝতে পারছো কি বললাম? এই জন্য এটা লিখলাম, বুঝতে পারছো? তো 20 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে? 5। এখানে দেখো পার্সেন্ট কেটে যাচ্ছে কিন্তু। আর 5 কত হচ্ছে? 5 4 হচ্ছে 30, আর 2টা 0। তাহলে 3000 হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে সেই গ্রামের জনসংখ্যা কত ছিল? 3000। অপশান ডি, দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। বলছে একটি কাগজ ফটোকপি করতে 1 টাকা খরচ হয়। বলছে একটা কাগজ খরচ কত হয়? 1 টাকা, তাই তো? একটা কাগজ বের করতে খরচ হয় 1 টাকা। বলছে তবে প্রথম 1000 কপির পর বাকি সব কপিতে 2% ছাড় দেওয়া হয়। বলছে 5000 কপি করতে মোট কত খরচ হবে? তাহলে বলছে টোটাল কপি কতগুলো করছে, সাধারণভাবে একটা জিনিস বোঝো, টোটাল কপিও করছে 5000। তাহলে একটা কপির দাম যদি 1 টাকা হয়, তাহলে 5000 কপির দাম কত টাকা হবে সাধারণভাবে? স্যার 5000 টাকাই তো হওয়ার কথা, কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে, বলছে যে 1000 কপির পর সব কপিতে 2% ছাড় দেওয়া হয়। তার মানে টোটাল কপি যদি আমার 5000 হয়, তার মধ্যে আমি 1000-এ কী পাচ্ছি স্যার? আমি 1000-এ কোনো ছাড় পাচ্ছি না। প্রথম 1000-এ আমি 1000 টাকাই নিচ্ছি। এই প্রথম 1000-এর দাম আমার কত নিচ্ছে স্যার? 1000 টাকাই নিচ্ছে, তাই তো? আর তাহলে 5000-এর মধ্যে যদি 1000 এখানে হয়, তাহলে 4000 আছে এখানে, তাহলে 1000-এর পরে আরও 4000 কপি আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এই 4000 কপি যখন আমি বের করতে যাব, তখন আমি কি পাচ্ছি স্যার? তখন এই 4000 কপির মধ্যে আমি 2% ছাড় পাচ্ছি। তার মানে কি 4000 কপির মধ্যে যদি আমি 2% ছাড় পাই, তাই তো? তাহলে আমার 4000 কপির দামটা কত হচ্ছে স্যার? 98% হচ্ছে। আই এম রাইট? তার মানে এই যে 4000-এর আমাকে 98% বের করতে হবে। 2% বের করলে আমাকে যোগ করতে, আমি ডাইরেক্ট 98% করে দিলাম। বুঝতে পারছো? এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা যাচ্ছে। তাহলে এটার দাম কত হচ্ছে? 4000 কপির দাম কত হবে? একটা শূন্য থাকবে, 4 8 32, 2 হাতে থাকবে 3, 4 9 36, 36 আর 3 39। তাহলে 1000 কপির দাম পেলাম 1000, তাই তো? যেটা ফটোকপি, তার দাম পেলাম 1000 টাকা। আর 4000 টাকার ফটোকপির দাম 2% ডিসকাউন্ট দিয়ে পেলাম কত টাকা? 3920 টাকা। তাহলে বলছে যে মোট কত খরচ হবে। তাহলে মোট খরচ কি? এই দুটো কি স্যার? যোগ হয়ে যাবে। তাহলে মোট খরচ কত হবে স্যার? 1000 আর 3920 কত হচ্ছে স্যার? 4920 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? একদম ভালোভাবে বেসিক থেকে বুঝিয়ে দিলাম, ভালো করে বুঝবে। বুঝতে পারছো কি বললাম? এটা অপশান দিয়ে হয়ে যাবে সঠিক উত্তর। দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বললাম? চলো এরকমই আর একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা এটা একটু তাড়াতাড়ি উত্তর বলো কত হবে। যদিও এটা রেকর্ডেড ক্লাস, বা তোমরা
সাথে সাথে উত্তরটা বলো আমার করার আগে, যাতে উত্তরটা তোমরা কমেন্টে করতে পারো, সেভাবেই করবে। বুঝতে পারছো? আমি কিন্তু সবার কমেন্ট পরে দেখব। বলছে একটি কাগজের একটি পৃষ্ঠা ফটোকপি করতে 1 টাকা খরচ হয়, তবে প্রথম 1000টি কপির পর বাকি সব কপিতে 2% ছাড় দেওয়া হয়, তাহলে 4000টি কাগজ কপি বের করতে মোট কত টাকা খরচ হবে? বলো কত? টোটাল কপি কত বের করবো স্যার? 4000। এই 4000 কপি, এটা হচ্ছে আমার কি টোটাল কপি। এই টোটাল কপি 4000-এর মধ্যে আমি কি প্রথম 1000-এ কোনো ডিসকাউন্ট পাচ্ছি না স্যার? তাহলে প্রথম 1000-এর দাম কত হবে স্যার? 1000 টাকাই হবে। প্রথম 1000 আমি এখানে দাম লিখে দিলাম। স্যার দাম কত হবে স্যার? 1000 টাকাই হবে। আর বাকি যে 3000, সেটার উপরে কী হবে স্যার? 2% ডিসকাউন্ট। তাহলে 100 টাকার মধ্যে যদি আমি 2% ডিসকাউন্ট পাই, তাহলে সেটার দাম কত হবে স্যার? 98%, তাই তো? তাহলে এখানে কত হবে স্যার? 98% নিচে 100। এখানেও সেম স্যার, 0 0 কেটে যাচ্ছে, এটার সাথে এটা যোগ হবে স্যার, যেহেতু এখানে মোট 4000 কাগজ বের করতে কতটা খরচ হয় সেটা চেয়েছে। তাহলে যোগ করলে কত হয় স্যার? একটা 0 তো থাকবেই। 3/24 4, হাতে থাকবে 2, 3 লং 7,000 2 29, 2940 টাকা। আর এখানে আছে 1000 টাকা, তাহলে যোগ করলে কত হচ্ছে স্যার? 3940 টাকা, মানে 3940 টাকা। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটাও অপশান ডি হয়ে যাবে, কিন্তু তোমাদের একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? আমি তোমাদের একদম ভালোভাবে বেসিক থেকে বোঝাচ্ছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলবে, ঠিক আছে? এবং ক্লাসটা বুঝতে পারছো কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট যদি তোমরা করো তাহলে আমরা পরের ক্লাসের জন্য ভালোভাবে অনুপ্রাণিত হই, ঠিক আছে? একদম মন থেকে, একদম ইচ্ছে করে যে না ওদের ক্লাস দিতেই হবে, ঠিক আছে? কারণ সবাই ক্লাস করে বুঝছে, কমেন্টে বলছে, এই জন্য বলবো যে সবাই কমেন্ট করবে, আর লাইক তো শেয়ার অবশ্যই হবে বন্ধুদের মাঝে, ঠিক আছে? চলো 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে একজন গৃহবধূ সারে একটি জিনিস কিনে কত? 2.5 কি সাশ্রয়। দেখো এটা সাশ্রয় না করে তোমরা এটা সঞ্চয় করতে পারো। হ্যাঁ, এটা তোমরা সঞ্চয় করতে পারো, সঞ্চয় লিখতে পারো। সাশ্রয় বা সঞ্চয় একই, ঠিক আছে? তাহলে 2.5 টাকা সঞ্চয় করলেন। যদি তিনি জিনিসটির জন্য 25 টাকা দিয়ে থাকেন, তবে জিনিসটি আনুমানিক শতাংশ ছাড় পেয়েছে। আনুমানিক কত শতাংশ ছাড় পেয়েছে? দেখো খুব ভালো প্রশ্ন। আমরা কি জানি? একটা হয় সিপি, সেটা আমরা সিপি মানে সবাই জানি স্যার ক্রয় মূল্য। একটা হয় এসপি মানে কি স্যার? বিক্রয় মূল্য। আর একটা হয় স্যার মার্ক প্রাইস, এমপি। এটা আমরা সবাই জানি যে মানে কি, এই মার্ক প্রাইস মানে হচ্ছে কিন্তু আমার চিহ্নিত মূল্য, তাই তো? চিহ্নিত মূল্য। বুঝতে পারছো কি বললাম? এই মার্ক প্রাইস মানে আমার হচ্ছে কি চিহ্নিত মূল্য। বুঝতে পারছো? তাহলে বলো তো আমাকে, সে ডিসকাউন্ট পায়, তাই তো? এবং সে 25 টাকা দিয়ে জিনিসটি কিনেছিলেন, তাহলে এসপি কত হবে আমার? 25। এবং সে ডিসকাউন্ট কত টাকা পেয়েছিল? স্যার ডিসকাউন্ট পেয়েছিল 2.5 বা 2.50, যা ধরতে পারো, যা খুশি, তাই তো? এটা কি ছিল স্যার? তার ডিসকাউন্ট ছিল। তাহলে তার যে ডিসকাউন্টটা, সে কোন টাকার উপর তার ডিসকাউন্টটা পেয়েছিল? সিপির উপরে ডিসকাউন্ট পেয়েছিল। সিপি তো দোকানদারের ক্রয় মূল্য, এটা তো কোনো দরকারই নেই। মার্ক প্রাইসে সে কী পেয়েছিল? 2.5 টাকা ডিসকাউন্ট পেয়েছিল, তাই তো? তাহলে সে যদি এখান থেকে এখানে যদি 2.5 টাকা ডিসকাউন্ট পায়, ঠিক আছে, তাহলে আমাকে বলো যে স্যার মার্ক প্রাইসটা কত লেখা ছিল? ধরো তুমি দোকানে একটা কলগেট কিনতে গেলে, সেখানে লেখা আছে এটার দাম হচ্ছে 10 টাকা। দোকানদার তোমাকে বললো এটা মার্ক প্রাইস লেখা ছিল 10 টাকা। দোকানদার তোমাকে বললো আমি তোমাকে এটা এসপি কততে দেবো? আমি তোমাকে এটা 8 টাকাতে দেবো। তাহলে তুমি এখানে কত টাকা ডিসকাউন্ট পেলে স্যার? 2 টাকা। তার মানে কি স্যার, আমি 2 টাকা ডিসকাউন্ট পেলাম, সাথে 8 টাকা দিয়ে কিনলাম। এই দুটোর যোগফলটা আমার কী হবে স্যার? মার্ক প্রাইস হবে। তাহলে 25 আর 2.5-এর যোগফল কত হবে স্যার? 27.5, তাই তো? 27.5। বুঝতে পারছো কী হবে? তাহলে 27.5 হয়ে যাবে। 27.5 এটা আমার কী ছিল স্যার? মার্ক প্রাইস ছিল। বুঝতে পারছো কি বললাম? এটা আমার কী ছিল? মার্ক প্রাইস ছিল, ঠিক আছে? মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস কেউ বলে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মার্কেট প্রাইসও বলতে বলো, মার্ক প্রাইসও বলতে বলো, অসুবিধার কিছু নেই। তাহলে বলছে যে আনুমানিক কত শতাংশ ছাড় পেয়েছিল। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো যে স্যার মহিলাটি কোন জিনিসটার উপরে ছাড় পেয়েছিল? এসপির উপরে ছাড় পেয়েছিল নাকি মার্ক প্রাইসের উপরে ছাড় পেয়েছিল? ছাড়টা তো সে মার্ক প্রাইসের উপরে পেয়েছিল, যে এটার উপরে তোমাকে আমি 2% ছাড় দেবো, এটার উপরে তোমাকে আমি
10% ছাড় দেবো, তাই না? তাহলে টোটাল ভ্যালুটা কোথায় হয় স্যার? নিচে। তাহলে 27.5 ছাড় কত পেয়েছিল স্যার এখানে? স্যার 2.5, তাহলে 27 হ্যাঁ 27.5 কত ছাড় পেয়েছিল স্যার? 2.5 গুণন কী হবে স্যার? শতকরা বলছে, তাহলে 100তে কত হবে? এই যে দশমিক কেটে গেল, 25 দিয়ে যদি এটাকে কাটি, 25কে 25 11 আসে। তাহলে কত আসে স্যার? উপরে আসে 100, নিচে আসে 11। তাহলে 100/11 মানে কত স্যার? যারা তোমরা ভালোভাবে ক্লাস করো, যারা তোমরা জানো 100/11 মানে কত? 9.1/11%, তাই তো? এখানে দেখো উত্তর কি বলছে, তবে তিনি আনুমানিক কত শতাংশ ছাড় পেয়েছিলেন? আনুমানিক বের করতে বলছে। আনুমানিক তাহলে কি হবে স্যার? এটার উত্তর কত হবে বলো? 9 হবে না 10 হবে? অনেকে এখানে নিয়ে কনফিউশনে থাকো। এটার উত্তর কত হবে? 9 হবে না 10 হবে? এটার উত্তর কিন্তু অবশ্যই 9 হবে, ঠিক আছে? আনুমানিক ছাড় হচ্ছে এটা 9। কেন বলো তো? কারণ দেখো 1/11 আছে, মানে কি 11 ভাগ করে 1 ভাগ। স্যার এখানে যদি স্যার 11/10, 10/11 থাকতো স্যার, তখন কিন্তু আমাকে 10 নিতে হতো। বুঝতে পারছো কি বললাম? এই আনুমানিকের এই জায়গাগুলো একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? বোঝা গেল? চলো 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। হ্যাঁ, যাই হোক, তোমার একটু রুটিনটা দেখে নাও। এই যে ক্লাসটা করছো সেটারই গ্রাম পঞ্চায়েত ব্যাচের একটা রুটিন, ঠিক আছে? এবং সেখানে অবশ্যই ICDS এর জন্য তোমাদের এটা খুব উপকারী ক্লাস, ঠিক আছে? তো জিকে ক্লাস তোমরা সোমবারে পেয়ে যাবে, ম্যাথ ক্লাস মঙ্গলবার, বেঙ্গলি বুধবার, ইংলিশ বৃহস্পতিবার, আর ম্যাথ আবার ফ্রাইডে। আজকে তোমরা পেয়ে যাচ্ছ এই ক্লাসটি, আর জিকে তোমরা কালকে পেয়ে যাবে। বুঝতে পারছো? আর স্যার তো জানোই কোন স্যার কোন ক্লাস করাচ্ছেন। চলো বেশি সময় নেব না, তাড়াতাড়ি করবো। বলছে কয়েকজন ছেলে, আচ্ছা হ্যাঁ ভালো কথা, তোমাদের একটা বলে দিই। দেখো আমি কিন্তু তোমরা ভালো করে জানো, তোমরা যারা প্রিভিয়াসের প্রশ্ন ফলো করো তোমরা সকলেই জানো যে যদি 25টা ম্যাথ থাকে সেখানে কিন্তু অবশ্যই তোমার 4 থেকে 5টা কিন্তু তোমাদের ওখানে রিজনিং থাকে। বুঝতে পারছো কি বললাম? তো আমি আমার যে ম্যাথ সিরিজটা চলছে বা ম্যাথের প্র্যাকটিস সেটটা চলছে, ঠিক আছে, তো সেটাতে আমি মাঝে মাঝে রিজনিংয়ের প্রশ্নও কিন্তু সেখানে আমি তোমাদের করিয়ে দেবো। বুঝতে পারছো কি বললাম? চলো, তাহলে বলছে কয়েকজন ছেলে উচ্চতার ক্রমবর্ধমান ক্রমে একটি সারিতে দাঁড়িয়ে আছে। উচ্চতার ক্রমবর্ধমান, সেটা তোমরা এদিক থেকেও করতে পারো বা এদিক থেকেও করতে পারো, ঠিক আছে? ব্রতিন একদিক থেকে 7তম স্থানে, আচ্ছা ধরলাম উপর দিক থেকে এখানে আছে ব্রতিন, তাই তো? কততম স্থানে আছে? 7। এবং অরবিন্দু অন্য দিক থেকে 10তম স্থানে। অরবিন্দু ধরি নিচের দিক থেকে এখানে পর্যন্ত অরবিন্দু আছে কত নম্বর স্থানে? নিচের দিক থেকে, হ্যাঁ 10 নম্বর স্থানে। বুঝতে পারছো কি বললাম? বলছে ব্রতিন ও অরবিন্দুর মধ্যে ঠিক 3 জন ছেলে আছে। তাহলে এই যে গ্যাপটা আছে স্যার, এই গ্যাপটাতে স্যার কতজন ছেলে আছে? টোটাল 3 জন ছেলে আছে। বলছে তবে সারিতে মোট কতজন ছেলে আছে? একদম এটা সহজ। সারিতে তাহলে মোট কতজন ছেলে আছে? উপর থেকে ব্রতিন পর্যন্ত আছে 7 জন, 7-এর পরে এখানে এক্সট্রা 3 জন আছে। 7 আর 3 কত হয়? 7 আর 3 হচ্ছে 10, তাই তো? 7 আর 3 হচ্ছে 10, এদিকে লিখছি, ওদিকে আমার ছবির জন্য হয়তো বোঝা যাবে না। 7 আর 3 হচ্ছে 10, আর এখানে নিচে কত আছে স্যার? এখান থেকে এখানে 10 জন আছে, তাহলে 10। তাহলে কত হবে স্যার? টোটাল 20 জন আছে ওই সারিতে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? কারো অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু আমাকে বলবে যে স্যার এই জায়গাটাতে আমার অসুবিধা আছে। বুঝতে পারছো কি বললাম? চলো 6 নম্বর দেখবো কি আছে। বলছে 8 লিটার 20% অ্যাসিডের দ্রবণে বিশুদ্ধ অ্যাসিডের পরিমাণ কত লিটার? টোটাল লিটারটা কত স্যার? 8 লিটার। 8 লিটারের মধ্যে কত পার্সেন্ট আছে অ্যাসিড? স্যার 20%। তাহলে 8 লিটারের 20% মানে কি? আমার বিশুদ্ধ অ্যাসিডটা আছে ওখানে। তাহলে 8 লিটারের 20% কত হবে? 20 দিকে যদি 100 দিয়ে কাটি তাহলে 5 20 হচ্ছে 100। তাহলে কত হচ্ছে স্যার? 8/5। ভাগ করলে কত হচ্ছে স্যার? 1 5, এখানে স্যার 3, এখানে দশমিক দিয়ে 0, আর 5 6 30। তাহলে কত হচ্ছে স্যার? এটা একটু এখানে দিব না, এটা দিলে দশমিক বুঝে যাবে তোমরা। তাহলে 1.6 লিটার, তাই তো? 1.6 লিটার আছে কি আমাদের বিশুদ্ধ অ্যাসিড, তাই তো? কোথায় অপশান? হ্যাঁ অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। 1.6 হয়ে যাবে কি আমার সঠিক উত্তর। এই যে 1.6 লিটার আছে, 8 লিটারের 20%-এর মান হচ্ছে 1.6 লিটার। এইটা আছে কি একদম বিশুদ্ধ, একদম পিওর অ্যাসিড। বুঝতে পারছো কি বললাম? একদম পিওর অ্যাসিড আছে, বুঝতে পারছো? আর বাকিটা
এসিডের সাথে যা মিশিয়েছে সেটা আছে, ঠিক আছে। জল মিশালে জল থাকবে বা অন্য কিছু মিশালে অন্য কিছু থাকবে, ঠিক আছে। আর লিটারের মধ্যে 1.6 লিটার আছে কি তোমাদের অ্যাসিড। বুঝতে পারছো কি বললাম? তারপর দেখো কি বলছে, বলছে রাজীব 6,650 মূল্যের একটি পণ্য কিনলেন। আচ্ছা, ভালো কথা। তিনি 6% ছাড় পেলেন। ছাড় পাওয়ার পর তাকে 10% বিক্রয় কর দিতে হবে, মানে সেলস ট্যাক্স যেটাকে বলি। মোট কত টাকা পরিশোধ তাকে করতে হবে? তাহলে একটা জিনিস সে কিনলেন কত টাকা দিয়ে? একটা জিনিস কিনলেন কত টাকা দিয়ে? জিনিসটি কিনলেন 6,650 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলেন। এটার উপরে ছাড় কত পেয়েছিলেন স্যার? 6% ছাড় পেয়েছিলেন। তার মানে কত পার্সেন্ট পেয়েছিলেন তিনি? একটা জিনিস 100%-এর উপর যদি আমি ভালো করে বুঝবে, আমি যদি 6% ছাড় পাই তাহলে জিনিসটা আমি কত টাকা দাম দিচ্ছি স্যার? বলবে স্যার 94 টাকা দাম দিচ্ছি বা 94% দাম দিচ্ছি। তাহলে এই জিনিসটার কত পার্সেন্ট? 94% আমি দিচ্ছি দোকানিকের টাকা। আবার বলছি কি, এই যে টাকাটা আছে, এই যে টাকাটা, এই টাকাটার উপর আমি কি করছি স্যার? এই টাকাটার উপরে আমি বিক্রয় কর দিচ্ছি, মানে সেল ট্যাক্স দিচ্ছি। কত? 10%। তাহলে এই যে পুরোটা আমার কত? পুরোটা নিতে গেলে আমার কত টাকা খরচ হচ্ছে? এটা তো 94% পেয়ে গেলাম, তার মানে এটা পুরোটা কত পার্সেন্ট হয়ে গেল? ভালো করে বুঝবে, এই পুরোটা কত পার্সেন্ট হয়ে গেল? এখান থেকে এটা স্যার আবার এটা 100% হয়ে গেল। আমি যেটা কিনলাম 100%, তাহলে এই 100%-এর উপর আমাকে কী করতে হয়? 10% এক্সট্রা করে ট্যাক্স দিতে হয়। এই টাকার উপর আমাকে কী করতে হবে? যে টাকাতে জিনিসটা নিব সেটার উপরে আমাকে 10% ট্যাক্স দিতে হয়। তাহলে কত পার্সেন্ট দিতে হচ্ছে স্যার? 110/100। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটো, নিচে 100 থাক। তাহলে আমাকে এখানে কী কী গুণ করতে হচ্ছে? 665 গুণন, একটু নিচে করি এটা, দাঁড়াও। কত আছে আমার? 665 গুণন 94 গুণন 11, আর নিচে আমার কত আছে? 100 আছে, তাই তো? এটা বাঁচলো ওখান থেকে আমি, হ্যাঁ, ভালো করে বোঝার জন্য তোমাদের লিখলাম। আবার দেখো 665-কে তো থাক ওখানে, আগে 94-11 গুণ করো, দেখো কত হয়। আর একটা জিনিস এখানে ভালো করে দেখো, যে এই যে এটার যে গুণফলটা যাই আসুক না কেন, এখানে এই দুটার গুণফলটা যাই আসুক না কেন, নিচে যেহেতু 100 আছে, তার মানে কী হবে? দশমিক আমার কত ঘর আগাবে? 2 ঘর আগাবে। তার মানে আমার দশমিকে উত্তর আসবেই, তাই তো? আমার দশমিকে উত্তর আসবেই। তার মানে আমি এখান থেকে অপশান সি আর ডিকে একদম এলিমিনেট করে দিতে পারি। শুধু এটা আর এটার মধ্যে আমাকে দেখতে হবে। এখানে আবার দেখো শেষে ইউনিট ডিজিট দুইটারই শূন্য আছে, তাই তো? তাহলে আমার এটা নিলে হবে না, আমাকে দুইটা সংখ্যা বের করতে হবে। সেই জন্য আমি এই 94-11 গুণ করছি। 94-11 গুণ করলে কত হবে? 4-1-কে 4, 9-4-13, 3, হাতে থাকবে 1, 9-1-এ 10। তাহলে কত হচ্ছে? 1034, তাই তো? 94-11 গুণফল কত হচ্ছে? 1034। তাহলে 1034-এর সঙ্গে আমাকে কি করতে হবে? 665 কী করতে হবে স্যার? গুণ করতে হবে। আমি শুধু দুইটা সংখ্যা বের করব, তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। গুণ করলে কী হবে স্যার? 4-5-এ 20, 20 শূন্য, হাতে থাকবে স্যার 2, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3-5-এ 15 আর 4-4 24, 15 আর 24 হচ্ছে তোমার 39, 39 আর হাতে 2, তাহলে কত হবে? 39-এর 2, 41-এর 1, হাতে থাকবে কত? 4। নিচে তো 100 ছিল, 0.2 করে আগে আসবে, তার মানে দশমিকটা এখানেই আসবে আমার। তাহলে কত হবে? দেখো 0.10 যেটা আছে সেটা উত্তর হবে। তাহলে এই যে অপশান এ 0.10। তাহলে 6,876 টাকা তার কী হবে? মোট পরিশোধ করতে হবে এই জিনিসটা নিতে গেলে। যদি সে 6,650 টাকা জিনিসটা নিতে চায়, তাহলে তাকে 6,876.10 টাকা দিয়ে তাকে জিনিসটা নিতে হবে। বুঝতে পারছো কি বললাম? খুব ভালো অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। বুঝতে পারছো? যারা একবারে বুঝবে না, অবশ্যই আরেকবার ভিডিওটা ভালো করে দেখবে। একটু স্যার তোমাকে তো অ্যাডভান্স হতেই হবে। এখানে তুমি যদি এটার সাথে এটা গুণ করতে বসো, আমরা ইউনিট ডিজিট দেখো মেলাতে পারছি না, কারণ দুইটারই পরে আমাদের শূন্য আসে। আমাদের একটু কাজ করতেই হবে স্যার। বুঝতে পারছো কি বললাম? চলো 8 নম্বর দেখো কি বলছে। বলছে যদি আমি আগে সংখ্যাটা লিখে নিই, হ্যাঁ, 16, 3, এটা একটা রিজনিং, 8, 2, 4। কি বলছে? যদি ভাগকে, হ্যাঁ কোথায় গেল? যদি ভাগ দ্বারা গুণ, দেখো ভাগ চিহ্ন কোথায় আছে? এই যে ভাগ চিহ্ন। তাহলে ভাগ চিহ্নকে গুণ দ্বারা
আর গুণ দ্বারা যোগ, তাহলে গুণ দ্বারা যোগ গুণ চিহ্ন কোথায় আছে এখানে, তাহলে এটাকে কি দেখাবে, এটা দেখাবে যোগ। এবং যোগ দ্বারা বিয়োগ, যোগ চিহ্ন কোথায় আছে 3 8 মাঝে, এটাকে বিয়োগ। আর বলছে এই বিয়োগ দ্বারা বোঝায় ভাগ, এই যে, এবং বিয়োগ দ্বারা বোঝায় ভাগ, তাহলে এটা কি হবে, এটা হবে ভাগ। বুঝতে পারছো কি বললাম? তাহলে এটা সলিউশন করতে হবে আমাকে কত হয়েছে। দেখো এই যে প্রশ্নটা, এটা আছে, আমরা প্রথমে বদমাইশের সূত্র দিয়ে করি। তাহলে বদমাইশের সূত্র, তাই তো প্রথমে কার কাজ স্যার, প্রথমে ভাগের কাজ। তাহলে 16 যোগ 3 বিয়োগ 8 গুণন 2 ভাগ 4 আছে, ঠিক আছে। এটা হয়তো পিইউ থেকে নেওয়া প্রশ্ন। 2 ভাগ 4, আচ্ছা 2 দিয়ে ভাগ 4 মানে কি, এটার মানে কি আমাকে একটু কেউ বলবে প্লিজ? এটা হচ্ছে 0.5। বুঝতে পারছো কি বললাম? মানেটা হচ্ছে এমন, আমি যদি বলি 6 ভাগ 3, তার মানে কি, আমি 3 দিয়ে 6কে ভাগ করব, চিহ্নটা যদি আমার মাঝখানে থাকে, শেষে যেটা থাকবে আমি সেটা দিয়ে তো ভাগ করব, তাই তো। তাহলে এখানে আছে 2 ভাগ 4, এখানে কি আছে, এখানে আছে 2 ভাগ 4, তাহলে কি হবে, আমি তাহলে এই যে এখানে করে দিচ্ছি 4 দিয়ে 2কে ভাগ করব, তাহলে কত হবে 0.5 দিয়ে একটা 0, আর 4 5 20, তাহলে কত আসবে আমার এখানে, কিন্তু আসবে 0.5। বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, কি বললাম? বুঝতে পারছো কি বললাম? তারপর আমাকে কি করতে হবে, দেখো তারপর আমাকে কি করতে হবে, তারপর আমাকে গুণের কাজ। তাহলে 16 যোগ 3 বিয়োগ 8 আর 5 গুণ করলে 5 আসতে 40, আর 0.1 ঘর আগাবে, তার মানে কী হবে স্যার, শুধু 4 হবে, তাই তো। এই যে 8 আর 0.5 যদি গুণ করি, 5 8 40 হয়, 0.1 ঘর আগে আছে, তাহলে 0 কাটা যাবে, তাহলে কত থাকবে 4। তাহলে এখানে 16 আর 3 যোগ আছে, তাহলে যোগ করলে কত হয় স্যার 19, 19 থেকে স্যার যদি আমি 4 বিয়োগ করি, তাহলে কত হবে স্যার 15। এটাই কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে, 15 হয়ে যাবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো? এবং তোমাদের যেটা পিওয়াই কিউ আছে, পিওয়াই কিউ তোমাদের কিন্তু এটার উত্তর সম্ভবত 3 নিয়ে নিয়েছে, বা পরে কি হয়েছে আমি জানি না, পরে প্রশ্নতে এটাতে নাম্বার দিয়ে দিয়েছিল কি না আমি হয়তো সেটা বলতে পারলাম না, বাট এটা সঠিক উত্তর কিন্তু 15 হবে তোমাদের পিওয়াই কিউ। তো আমি দেখলাম একটু আগে, আমি প্রশ্নটা যখন দেখলাম, তারপর আমি দেখলাম যে ওখানে সেম অপশানই আছে, পরীক্ষাতে এই সেম অপশান এসেছিলো। তারা কি করছে, এখানে যে তোমাদের 16 যোগ 3 এই জায়গাটা আছে, -8 গুণন 2, এই যে ভাগ, যে 2 ভাগ 4 এখানে আছে, তারা এই ভাগফলটা তারা কি করেছে, তারা এই ভাগফলটা আমার মনে হচ্ছে 2 ধরে নিয়ে করেছে। তাহলে 2 গুণন 8 বিয়োগ 3, আর এখানে 16 ছিল, তো তারা এখানে 2 ধরে করেছে এখানে, তাহলে হচ্ছে কত 19 বিয়োগ 8 2 16, বিয়োগ করলে আসে 3। বুঝতে পারছো কি বললাম? হয়তো তা মেবি তারা এটা অ্যান্সার নিয়েছে, কিন্তু এটা সঠিক উত্তর হবে কিন্তু 15। বুঝতে পারছো কি বললাম? এটা সঠিক উত্তর হবে 15, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। আমি তোমাদের এভাবেও করাতে পারতাম যে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, কিন্তু এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু সঠিক না, ভালো করে মাথায় রাখবে। এটা 0.5 হচ্ছে এটা সঠিক উত্তর, ঠিক আছে। কি বললাম? আর তোমাদের যদি কারো ডাউট থাকে, তারপরেও তোমরা ক্যালকুলেটারে বের করে দেখে নিও একটু, ঠিক আছে। ক্যালকুলেটারে 2 ভাগ 4 লিখবে, আর 4 ভাগ 2 লিখবে, দেখবে কোনটার উত্তর কত আসে, ঠিক আছে, যদি একই হয়। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখবো। 9 নম্বরটা একটা রিজনিং আছে, খুব সুন্দর রিজনিং আছে, বলো কত হবে। দেখো একটা আমার সিরিজ আছে, সেটা 7 থেকে 15 হয়েছে, 15 থেকে 32 হয়েছে, 32 থেকে এখানে কত হবে, এখানে প্রশ্নবোধক চিহ্ন যদি দিয়ে দেই, যে শূন্যস্থানের স্থানে কত বসবে, এবং এটা থেকে এটা হয়েছে। দেখো এটা কি করে হয়, সংখ্যাগুলো দেখো একটু অনেকটাই করে বেশি বেশি বা ডাবল ডাবল করে বাড়ছে না, মনে হচ্ছে ডাবল ডাবল করে বাড়ছে বা ডাবলের আশেপাশে বাড়ছে। তো আমরা কি করব, আমরা দেখো একটু গুণ করে চেষ্টা করি কত হচ্ছে। 7 2 14 আর 1 15, তাই তো। তাহলে 7 গুণন 2 যোগ 1, 7 2 14 আর 1 15, তাই তো। তারপরে 15কে আমরা কি করব, সেম পদ্ধতি, 15কে আমরা 2 দিয়ে গুণ করব, 2 15 30 যোগ, যেহেতু এখানে 1 তাহলে এখানে 2 দিয়ে দেখি 32 হয়ে যাচ্ছে। তাহলে 32কে আমরা কি করব, 32কে আমরা গুণন 2 করব স্যার, 32 2 64 যোগ 3, তাহলে কত হবে স্যার 64 এর 3 66, তাই তো। এটা আমার শূন্যস্থানে ছিল, তারপর এটা চেক করবো, যদি মিলে যায় তাহলে আমাদের বি বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কিন্তু। বুঝতে পারছো? তাহলে 66 গুণন 2 করি, আর এখানে যোগ, যেহেতু 1 2 3 সিরিয়াল চলছে, তাহলে এটা কত হবে 4, দেখো কত হয়। 7 2 14 আর হচ্ছে 134, তাহলে 134 আর হচ্ছে যোগ 4, তাহলে কত হচ্ছে 4 138, ঠিকই আছে, মিলে যাচ্ছে।
তাহলে কত হবে উত্তর? 67। 67 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? 67 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? ভালো করে প্যাটার্নগুলো একটু বুঝবে, তাহলেই তোমাদের পক্ষে সুবিধা হবে। বুঝতে পারছো কি বললাম? চলো, খুব ভালো একটা অঙ্ক, যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি 90 ডিগ্রি, বির মানটা দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজ সবসময় 90 ডিগ্রি হয়। যদি এ বি 24 এবং বিসি 7 mm হয়, তাহলে এ সি এর দৈর্ঘ্য কত? খুব সুন্দর। দেখো, সমকোণী ত্রিভুজ সবসময় কেমন হয় স্যার? 90 ডিগ্রি তো হবে। তাহলে এই 90 ডিগ্রিটা কোনটা স্যার? এটা বি। তার মানে কি স্যার? এটা ত্রিভুজের এ, এটা বি, এটা সি। তাহলে এটা আমার একটা ত্রিভুজ হয়ে গেল, তাই তো? তাহলে আমার এই যে এ বি এর মান দেওয়া আছে কত স্যার? 24, আর বি সি এর মান দেওয়া আছে কত স্যার? 7। আমাকে এর মানটা বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা কি জানি স্যার? এটা হচ্ছে ত্রিভুজের কি স্যার? ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, তাই তো? এটা হচ্ছে স্যার ভূমি। এটা কি স্যার? এটা হচ্ছে স্যার লম্ব, আর এটা হচ্ছে কি? অতিভুজ, তাই তো? এটা হচ্ছে কি স্যার? অতিভুজ। তাহলে আমরা কি জানি? এ বিটা দেখো এখানে লম্ব, বি সিটা হচ্ছে ভূমি, আর এ সিটা হচ্ছে অতিভুজ, তাই তো? এই এ সি হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে স্যার? অতিভুজের মান বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি জানি? অতিভুজ সমান কি হয় স্যার? অতিভুজ সমান মানে মোট কথা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান, কলমটা এখানে আটকাচ্ছে কেন? এক সেকেন্ড দাও তো একটু, কি ব্যাপার বুঝতে পারছি না। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে অতিভুজ সমান কি হয়? আমি শুধু অতি লিখলাম, হ্যাঁ। অতিভুজ সমান কি হবে? তাহলে অতিভুজ সমান হবে এই যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তো থাকবেই, আর এই যে অতিভুজের যে স্কোয়ারটা সেটা কি হয়ে যায়? এদিকে রুট হয়ে যায়। রুট হয়ে কি হয়? এই লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। দেখো একটু লেখাগুলো খারাপ হচ্ছে কেন? কারণ এখানে একটু আমরা পেন ড্রাইভে লিখি তো, লেখাগুলো অতটা ভালো এখানে হয় না, ঠিক আছে? তো লম্ব কত? লম্ব হচ্ছে স্যার আমার 24। তাহলে কী হবে স্যার? 24 তার স্কোয়ার প্লাস ভূমি কত? 7 তার স্কোয়ার। বুঝতে পারছো কি বললাম? এবং এটার উপরে স্যার রুট। বুঝতে পারছো কি বললাম? এটা সলিউশন করলে কি হবে? 24-এর স্কোয়ার কত হয়? 24-এর স্কোয়ার কত হয় স্যার? এখানে রুট তো থাকবেই। 24-এর স্কোয়ার কত হচ্ছে? 4 × 4 = 16, আর 4 × 2 = 8, আর 8 × 2 = 16, 16 17 7, হাতে থাকবে 1, 2 × 2 = 4, আর একে 5, 576 যোগ 7-এর স্কোয়ার হচ্ছে 49, তাই তো? একটু এদিকে এসে, আমার ছবির জন্য হয়তো দেখা যাবে না, তারপরে এদিকে করতেছি। তাহলে 576 আর 49 যোগ করলে কত হচ্ছে স্যার? 5, আর 9 × 15 5, 7 × 4 11, 11 12, 12 2, হাতে থাকবে 1, 5 আর 1 6, 625। তাহলে রুট ওভার 625 কি? অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজ যদি রুট 625 হয়, 625 কার স্কোয়ার স্যার? 25-এর স্কোয়ার, তাই তো? তাহলে অতিভুজ আমার কত আসবে? অতিভুজ আমার আসবে 25, আর অতিভুজটাই কি? এসি। তাহলে এসি কত পেলাম স্যার? 25। তাহলে কোথায় গেল? অপশান ডি, দেবসেনা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম? আমি বড় করে করালাম, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। যারা তোমরা বোঝো বা যারা তোমরা জানো, এটা তোমরা শর্টকাটই করতে পারো, আমি ভালোভাবে জানি। হ্যাঁ, এটা করতে মোটামুটি ধরেও তোমার 4 থেকে 5, জাদা সে জাদা 10 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তো যারা বোঝো না তাদের জন্য আমি একটু লিখে দিলাম, আর তোমরা যারা বোঝো তারা তো বুঝতেই পারছো, ঠিক আছে? চলো, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে ক্লাসটা কেমন লাগছে, এবং যারা দেখবে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করবে, ঠিক আছে? কি বললাম? রামের জন্ম তার বাবার বিয়ে 4 বছর আগে। না সরি, আগে কেমন করে জন্ম হবে? পরে, তাই তো? বাবার বিয়ের আগে কি করে ছেলে জন্ম হবে? পরে হবে। রামের জন্ম তার বাবার বিয়ের 4 বছর পরে। রামের মা তার বাবার থেকে 6 বছরের ছোট। রামের যে মা আছে তার বাবার থেকে 6 বছরের ছোট। রামের থেকে 25 বছরে বড় কে? রামের মা। রামের মা রামের থেকে কত বছরে বড়?
25 বছরে বড়। বলছে বর্তমানে রামের বয়স 16 বছর, তাহলে বাবার বিয়ের সময় তার বয়স কত ছিল? তার বয়স কত ছিল মানে রামের বয়স? রামের তো তখন জন্ম হয়নি, এখানে নিশ্চয়ই তার বাবা হবে। এক সেকেন্ড, একটু ইংলিশটা দেখি। বলছে হাউ ওল্ড ওয়াজ হিজ ফাদার অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। ও আচ্ছা, এখানে তার বলতে কিন্তু তার বাবার কথাই বলছে। হ্যাঁ, তার কিন্তু বলতে তার বাবার কথাই বলছে, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, হয়তো বাংলাটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, বা বর্তমানে রামের বয়স 16 বছর, তাহলে আমরা রামের বর্তমান বয়স থেকেই শুরু করি। তাহলে বর্তমান বয়স হচ্ছে রামের, বর্তমান বয়স, সবারই বর্তমান বয়সটা আমরা বের করবো। হ্যাঁ, রামের বর্তমান বয়স যদি 16 বছর হয়, তাহলে রামের যে মা আছে, রামের মা, তাহলে রামের মায়ের যে বয়সটা কত হবে স্যার? রামের বয়স 16, তার মা তার থেকে 25 বছরে বড়, তাহলে 16 যোগ 25 হবে না স্যার? তাহলে কত হচ্ছে স্যার? 5 6 11 আর 2 4, 41। তাহলে 41 বছর বর্তমানে তার মায়ের বয়স 41 বছর, আর বর্তমানে হচ্ছে রামের বয়স 16 বছর। তাহলে রামের বাবার বয়স কত হবে স্যার? বর্তমান বয়সটা আমরা বের করছি। তার মায়ের বয়স যদি 41 হয়, তার মায়ের থেকে এখানে দেখলাম কোথায় জানি বড়, তার বাবা থেকে 6 বছরের ছোট তার মা, তার মানে কি তার বাবা তার মায়ের থেকে 6 বছরের বড়। তাহলে তার মায়ের বয়স যদি 41 বছর হয়, তাহলে তার বাবার বর্তমান বয়স কত হবে? 6 যোগ হবে 47। তাহলে রামের বাবার বর্তমান বয়স কত পেলাম? 47। রামের বাবার বর্তমান বয়স কত? রামের বাবার বর্তমান বয়স পেলাম 47, তাই তো? তাহলে এখন ভালো করে একটা জিনিস বোঝো, রামের বর্তমান বয়স 16 বছর, রামের বর্তমান বয়স 16 বছর। তো এখানে বলছে যে রামের জন্ম তার বাবার বিয়ের 4 বছর আগে, তাই তো? সরি, 4 বছর পরে। বলছে বাবার বিয়ের সময়। আচ্ছা, তাহলে বিয়ের সময় তার বাবার বয়স কত হবে? রামের বর্তমান বয়স 16, তাই তো? কিন্তু রামের জন্মের 4 বছর আগে তার বাবা বিয়ে করেছে, আই এম রাইট? কারণ বিয়ে করার 4 বছর পরে রামের জন্ম, 4 বছর পর থেকে এখন পর্যন্ত রামের বয়স 16 বছর। তাহলে বিয়ে করছে যখন তার বাবা, তার 4 বছর পর যখন রামের জন্ম, তাহলে রামের জন্ম 4 বছর আগে তার বাবা বিয়ে করেছে। তাহলে রামের বর্তমান বয়স 16, তার 4 বছর আগে তার বাবা বিয়ে করেছে। তাহলে টোটাল তার বাবা বর্তমান বয়স থেকে কত বছর আগে বিয়ে করেছে? 20 বছর আগে বিয়ে করেছিল, তাই তো? বুঝতে পারছো কি বললাম? 20 বছর আগে বিয়ে করেছিল। তাহলে বাবার যদি বর্তমান বয়স, বর্তমান এজ, ঠিক আছে, এজ যদি আমার 47 হয়, 42 কেন লিখলাম? তাহলে বাবার যদি বর্তমান বয়স আমার 47 হয়, 47 হয়, তাহলে 20 বছর আগে তার বাবা বিয়ে করেছিল। তাহলে 20 বছর আগে তার বাবার বয়স কত ছিল? বিয়োগ করলে পেয়ে যাব 27। তাহলে 27 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশান বি, বাহুবলী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিয়ের সময় তার বাবার বয়স কত ছিল? 27 বছর ছিল। বুঝতে পারছো কি বললাম? বিয়ের সময় তার বাবার বয়স ছিল 27 বছর। বোঝা গেল কি বললাম? কারো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে বলবে। দেখো 12 নম্বরটা কি বলছে, এটাও একটা রিজনিং আছে। বলছে BOY সমান কত? 42। তাহলে বলছে GIRL গার্ল সমান কত? তাই তো? মানে দেখো এখানে কি করে করছে, এক সেকেন্ড একটু দেখি। 2 5 25 15। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা আগে এগুলোর মান বের করি। বি এর কোড কত? 2। ওর কোড কত স্যার? 15। এগুলো যাতে সবার মুখস্থ থাকে। ওয়াই এর কোড কত স্যার? 25। এখানে জি এর কোড কত স্যার? 7। আই এর কোড কত স্যার? 9। আর এর কোড কত স্যার? 18। এল এর কোড কত স্যার? 12। তাহলে এগুলো দেখি যোগ করে হয় কি না, বা যোগ বিয়োগ কিছু একটা তো করছে এগুলো কোড দিয়েই। 15 আর 5 হচ্ছে, সরি 15 আর হচ্ছে 25, 25 আর 15 5 30 40 42। এগুলো সবগুলো কি করছে? এগুলো সবগুলোই যোগ করছে। যোগ করে কত হচ্ছে? 42। তাহলে আমরা গার্লের যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা যোগ করলে পেয়ে যাব। 18 আর 12 কত হচ্ছে? 30। 30 আর এদিকে 9 39, 39 আর 6 46, তাই তো? 46। আর 2 6, 6 আর 2 10, 10 আর 16, 6 থাকবে 1, 1 2। একটু আমি দেখে নিচ্ছি, হ্যাঁ যোগটা কি ভুল হইল নাকি। আর 2 10 0 আর 9 19, 19 আর 7, ও আচ্ছা 26 আর 2, ঠিক আছে 46 হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো কি বললাম?
15 তো অবটেনে নাই রে, 15 হয়। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো কি বললাম? এটা 46। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ। নিচের কোনটি শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না? খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, বয় অ্যান্ড গার্ল কি বলছে? একটি শ্রেণীতে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার 5 গুণ। আচ্ছা, ছেলেদের সংখ্যা যদি 1 হয় তাহলে মেয়েদের সংখ্যা কত হবে স্যার? 5 গুণ মানে কত হবে স্যার? 5। তার মানে স্যার শ্রেণীতে মোট টোটাল কত সংখ্যা, কতজন, কত ইউনিট ছেলে মেয়ে থাকবে স্যার? টোটাল 6 ইউনিট, তাই তো? যদি আমরা ইউনিটের দিক থেকে দেখি, তাহলে যদি আমাদের ছেলে হয় 1, তাহলে মেয়ে থাকে কত? 5, তাহলে টোটাল কত হয় স্যার? 6। তাহলে আমরা এখন অপশান টেস্ট করব। এই 6 দিয়ে দেখব কোন অপশানটা কাটে না। যেটা কাটবে না সেটা কোনোদিনও ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হতে পারে না। বুঝতে পারছো কি বললাম? যেটা কাটবে সেটা ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। যদি 6 দিয়ে কাটে, দেখো এখানে একটা অপশান দেখো 24, 24কে নিলাম। তার মানে কি মোট ছাত্র কত? 6। তার মানে 6 ইউনিটের মান 24 গুণন 5 ইউনিটের মান কত? 4 6 24, তাহলে 4 5 20। তার মানে 24 জন যদি থাকে, 20 জন থাকবে আমার মেয়ে, 4 জন থাকবে আমার কি? ছেলে। 30 নিল, আমার মিলে যাচ্ছে। এটা 6 দিয়ে কাটছে, 5 6 30, এটা কাটছে 6 7 42, এটা কাটছে 35, কিন্তু আমার কাটছে না। তাহলে 35 হয়ে যাবে, কিন্তু এটা সঠিক উত্তর। দেখো কেন? এটা কি, এই যে রেশিওটা, এটা 6 ইউনিট, তাহলে এটা কি টোটাল স্টুডেন্টের সংখ্যা। তাহলে যদি আমার 6-এর মান যদি আমার 35 হয়, আর 5-এর মান আমাকে বের করতে হবে একবার, 1-এর মান বের করতে হবে। দেখো এটা 6 দিয়ে এটাকে কাটাই যাচ্ছে না, এটা দশমিকে আসতেছে। এটা কাটলে দশমিকে আসবে, ছাত্র সংখ্যা কোনোদিন দশমিকে হতে পারে না, সেই জন্য 25 হবে না। বুঝতে পারছো? সেই জন্য 35 হবে না। সঠিক উত্তর 35 হবে, কিন্তু 35 ছাত্র সংখ্যা কখনো হতে পারে না। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখি। 14 নম্বর দেখো কি বলছে। বলছে 16 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার প্রস্থ এবং 7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনায়তের আয়তন নির্ণয় করুন। আচ্ছা, আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ আর আয়তনের সূত্র কি? আমরা জানি আয়তন সমান সমান দৈর্ঘ্য, সহজ একদম, ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? একদম সহজ। উচ্চতা, হ্যাঁ, উচ্চতাতে এখানে একটা আকার বসে গিয়েছিল, 1 সেকেন্ড, বাস। উচ্চতা তাহলে কী হবে স্যার? দৈর্ঘ্য কত স্যার? 16 মিটার গুণন প্রস্থ 14 মিটার গুণন উচ্চতা হচ্ছে 7 মিটার। এগুলো গুণ করলে যা আসবে তাই উত্তর হবে। দেখো এখানে সবগুলো দেখো ইউনিট ডিজিট কিন্তু আলাদা। এখানে দুটো শূন্য আছে, দেখি আগে। শূন্য তো আসতেছে না, তাহলে এটা এই দুটো শূন্য তো লাস্ট ইউনিট ডিজিট আসবেই না, এই দুটো আগেই কেটে দিচ্ছে, এই দুটোর মধ্যে একটা হবে। শুধু ইউনিট ডিজিটটা নাও, 4 6 24, তাহলে 24 হচ্ছে 2 4 24, তাই তো? তাহলে এখানে 4, আর 4 সাথে কত হচ্ছে? 28। তার মানে দেখো 8 কোথায় আছে? অপশান সিতে আছে 8। তাহলে এত মিটার হলে তাহলে কত হবে উত্তর? উত্তর হবে 1568 মিটার পার কিউব। আর এটা তোমরা গুণ করতে পারো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? ইউনিট ডিজিট না করে যদি কারো ইচ্ছা হয় যে আমি ইউনিট ডিজিট বুঝলাম না, গুণ করে করব, ঠিক আছে, তাহলে গুণ করতে পারো। দেখো 16 আর 14 প্রথমে গুণ করো, কত হয়? 4 6 24, 4 হাতে থাকবে কত? 2, 4 আর 6 যোগ করলে কত হচ্ছে? এই যে 4 × 4 6 × 6, 4 6 10, 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 1 2, এটাকে 7 দিয়ে গুণ করে দাও। 7 2 × 14 4, 7 2 × 14 কোথায়? 4 আছে তো উপরে। 4 সাথে 28, 28-এর কত হচ্ছে? 28-এর 8, 7 2 × 14, 14 15 16 6 হাতে থাকবে 1, 7 × 14 রাখে 15। এই দেখো এখানেও 1568 বের হয়ে গেছে, এখানেও 1568 ইউনিট ডিজিট দিয়ে। আচ্ছা, যেভাবে সহজ হয় স্যার পরীক্ষার হলে স্যার সেভাবে করবো, কেন আমি একটা গুণ করতে যাবো যদি আমার সেটা ইউনিট ডিজিট দিয়ে মিলে যাচ্ছে? বুঝতে পারছো কি বললাম? 1 মিনিট দাও, 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড দাঁড়াও, আমি একটা SMS করি।
ঠিক আছে, কি বললাম? চলো নেক্সট প্রশ্ন। এটা একটা দেখো রিজনিং, এখানে কি বলছে, এখানে বলছে নাম্বারের সাথে যদি ম্যাথামেটিক্স যায় তাহলে নোটের সাথে কী যাবে। এই প্রশ্নটা একটু কনফিউশনিং প্রশ্ন। দেখো কারেন্সি, কারেন্সি মানে কি? মুদ্রা। এখন সবাই ভাবতে পারো স্যার মুদ্রা মানে নোট, নোট মুদ্রা মানে তো নোট, কিন্তু ম্যাথামেটিক্সের সাথে যদি আমার নাম্বার যায়, মুদ্রার সাথে নোট কি করে যাবে? এটা হবে না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষা, তাই তো, ল্যাঙ্গুয়েজ বাংলা মানে হচ্ছে ভাষা, আর ভাষার সাথে যাবে একটা নোট, তাই তো, নোট। আর ইঞ্জিনিয়ার তো একটা পেশা, পেশা, ডক্টরও একটা পেশা, পেশার সাথে নোটের কোনো সম্পর্ক নেই। দেখো এখানে কিন্তু একদম ভাষাটা সাথে নোটের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। মানে তোমরা এটাকে ভাবো মিউজিক্যাল, মিউজিক্যাল নোটস, তাই তো, মিউজিক্যাল নোটস, আর হচ্ছে তোমরা ভাবো মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, তাই তো। এই যে মিউজিক্যাল নোটস আর মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ নোটসে যেটা থাকে সেটা হচ্ছে সা রে গা মা পা, তাই তো, তাই তো। তাহলে এই জন্য এটার উত্তর কিন্তু নোটের সাথে আমার মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজই হবে। ঠিক আছে, আশা করি এটার সঠিক উত্তর ল্যাঙ্গুয়েজই হবে। আমার একটা ডাউট এখানে আছে, সেটা হচ্ছে কারেন্সি আর ল্যাঙ্গুয়েজের উপরে। ঠিক আছে, ইঞ্জিনিয়ার আর ডক্টর তো হবেই না, ঠিক আছে, এই দুটো আগেই হবে না, কিন্তু এখানে কারেন্সিও আমার মনে হয় না হবে, কারণ মুদ্রার সাথে নোটের কোনো সম্পর্ক নেই। একমাত্র এই অপশানের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একদম ঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো? চলো পরেরটা দেখি। তাহলে এটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ঠিক উত্তর হবে, ল্যাঙ্গুয়েজে কিন্তু ঠিক উত্তর হবে। হ্যাঁ, বুঝতে পারছো কি বললাম? চলো 16 নম্বরটা দেখি। অ্যাকচুয়ালি তোমাদের রিজনিং স্যারের সাথে একটা মানে একটা বিষয় নিয়ে ডিসকাস করতেছিলাম, তো তো রেকর্ডের মাঝেই কথা বলতে হচ্ছে, স্যারও একটু ব্যস্ততার মধ্যে এসএমএস করতেছে। দেখো বলছে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 84% পেয়ে 476 ভোটের ব্যবধানে জয়ী হন। মোট কতটি ভোট পড়েছিল? মোট ভোটের সংখ্যা বলেছে। দেখো টোটাল কত পার্সেন্ট ভোট পড়েছিল স্যার? 100%। 100%-এর মধ্যে একজন প্রার্থী কত পেয়েছে? 84%। তাহলে আর একজন প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে স্যার? স্যার 16%, তাই তো। তাহলে বলছে এদের যে ব্যবধানটা আছে, এই ব্যবধানটা কত পার্সেন্টের ব্যবধান, মানে কত পার্সেন্ট ভোট সে বেশি পেয়েছে সেটা দেখি। তাহলে 84 থেকে যদি আমি 6 বিয়োগ করি, 8 6 14, আর এখানে হচ্ছে 68, তাই কি? 6 8 6 14 4 হাতে থাকবে 1 2 2 থেকে 6, 68%। তাহলে 68% কী হলো স্যার? এই 68% ভোট সে বেশি পেয়েছে, এবং কি বলছে এত ভোটের ব্যবধানে জয়ী লাভ করে। তার মানে কি 68%-এর মানটাই কত হবে স্যার? 68%-এর মানটাই হবে আমার 476 গুণন, বলছে মোট কতটি ভোট পড়েছিল। তবে ভোট পড়েছিল তো কত? 100%। 0 0 কাটলাম, 68 দিয়ে এটাকে কাটা যায়, কত গুণ করবো? 5 8 40, 6 48, 3 8 24। এর আগে 4 দিয়ে কেটে শুরু করি। 4 × 4, 4 7 28। এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 × 4, 4 × 4, 4 লং 36, তাই তো, 4 লং 36। আর কত 17 হচ্ছে? 119 হয়। 7 17, তাই না? 7 7 49। আচ্ছা হ্যাঁ, 7 17 হচ্ছে 119, তাহলে 7। তাহলে কত হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে 700 জন ভোট দিয়েছিলেন। বুঝতে পারছো কি বললাম? অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। বুঝতে পারছো কি বললাম? অপশান বি সঠিক উত্তর। আর তোমরা সকলে যারা বেসিক থেকে প্রিপারেশন নিতে চাও, যারা ম্যাথের কিছু বোঝো না, রিজনিং কিছু বোঝো না, জিকে তারা এখনও ভালো করে পড়া শুরু করনি, তারা অবশ্যই এই যে চাণক্য ফাউন্ডেশন ব্যাচ
প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে, রিজনিং লাইভ ক্লাস হচ্ছে, জিকে লাইভ ক্লাস হচ্ছে, ম্যাথ লাইভ ক্লাস হচ্ছে। অবশ্যই ক্লাসগুলো করবে, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই সেখানে বেসিক থেকে একদম ভালো করে 0 to হেলু লেভেল ব্যাচ চলছে সুন্দরভাবে। সেখানে রিজনিং প্রতিদিন 9টার দিকে, 7টার দিকে তোমরা জিকে ক্লাস পেয়ে যাবে এবং 8:30টার দিকে তোমরা ম্যাথ ক্লাস লাইভ পেয়ে যাবে এবং রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা প্রত্যেক রবিবার করে। হ্যাঁ, প্রত্যেক রবিবার করে। সেটা কি স্যার? অবশ্যই সেটা কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক দিচ্ছি, প্রতিদিন দিচ্ছি না। বুঝতে পারছো কি বললাম? চলো 17 নম্বর কি বলছে দেখো, একজন ছাত্রকে পাস করতে মোট নম্বর লাগে, নম্বরে 33% পেতে হয়। মোট নম্বরে কত পার্সেন্ট পেতে হয় স্যার? 33% পেতে হয়। সে 150 নাম্বার পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। আচ্ছা, তাকে পাস করার জন্য মোট কত নম্বর লাগবে তাহলে দেখি? তা পাস করার জন্য তাকে কত নম্বর লাগবে? 125 নম্বর পেয়ে যদি 40 নম্বরের জন্য ফেল করেছে, তাই তো? তার মানে আরও 40 নম্বর পেলে সে কী করতো? পাস করতো। তাহলে সে 125 নম্বর পেয়েছে, যোগ আরও যদি 40 পাইতো তাহলে সে কী করতো? পাস করতো। তাহলে যোগ করলে কত হয়? 0 না, সরি, 0 কেন হবে? 65 হবে, তাই তো? 125 আর 40, হ্যাঁ 65, 165। তাহলে তাকে 165 নাম্বার লাগে পাস করার জন্য। আর এদিকে পাস করতে কত পার্সেন্ট লাগে? 33%। তার মানে কি 33% লাগে পাস করার জন্য। তার মানে 33%-এর মানই কত স্যার? 165। যারা আমার বেসিক ক্লাস করছো তারা তো এটা মুখে মুখে বলতে পারবে। তারা বলছে পরীক্ষায় পূর্ণমান মানে কি? পরীক্ষায় মোট নাম্বার। পরীক্ষায় মোট নাম্বার সবসময় কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হয়? 100%, তাই তো? তাহলে 100%-এর মান কত হবে? পার্সেন্ট কেটে যাচ্ছে। এটাকে দেখো 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 3 5 15 16, তাহলে এটাকে 33, 5 33-এ 165, তাহলে কত হচ্ছে? 5-এর 100 গুণ করলে 500, তাহলে 500 হয়ে যাবে। কিন্তু এটা একদম সঠিক উত্তর। বুঝতে পারছো কি পারো নাই? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো তো? পরীক্ষায় এরকমই অঙ্ক আসবে, এর থেকে যা মডারেট যা হবে সেটা আমি ক্লাসেই করিয়ে দেবো। বুঝতে পারছো কি বললাম? কিন্তু এরকম টাইপের অঙ্ক বেশি আসে, একটু শুধু ভালো করে বুঝে করতে হবে। বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন দেখি। 18 নম্বর প্রশ্ন কি বলছে, দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা মোট কতবার একে অপরকে অতিক্রম করবে? খুব ভালো প্রশ্ন। দেখো, এটা একটা রিজনিং থেকে প্রশ্ন আসছে। এটা 12টার ঘর, এটা যদিও গোল হইল না। এটা 6-এর ঘর, এটা 3-এর ঘর, এটা 9-এর ঘর। 12 6, তাহলে এখানে 1-এর ঘর আছে, এখানে 2-এর ঘর আছে। এইটুকু নিলেই হবে। তাহলে যখন 12টা বাজছে, এটা ধরলাম মিনিটের কাঁটা, না ঘন্টার কাঁটা, বড়টা ধরলাম মিনিটের কাঁটা, তাই তো? তাহলে 12টার পরে থেকেই তো স্যার গল্পটা শুরু হয়েছে, তাই না? তাহলে 12টার পরে যখন 1টা বাজবে, তাই তো? 12টার পর থেকে এসটা শুরু করলো, ঘন্টার কাঁটা তো ওখানে থেকে গেলো, সেখান থেকে সময় শুরু হলো, একবারও কিন্তু তাকে অতিক্রম করলো না। 12টা বাজার পরে বলছে, 12টা 1 মিনিট এরকম 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 করে 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 কত হলো? 1 ঘন্টা হবে। তখন কয়টা বাজবে? তখন স্যার 1টা বাজবে তখন, তাই তো? একটু বড় করে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা 12, এটা আমি এভাবেই লিখে দিচ্ছি। এখানে 1টা আছে। তাহলে যখন ঘড়ির ঘন্টার কাঁটাটা 1টার এখানে আসবে, তখন মিনিটের কাঁটাটা কোথায় আসবে? 12টার এখানে আসবে। তার মানে 1টাই যখন ধরো এই 6 5 হবে, তখন একবার অতিক্রম করবে। তখন একবার কি করবে? তখন একবার অতিক্রম করবে করে আবার এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। আর 12টার এখানে যখন এই মিনিটের কাঁটাটা আসবে, তখন এই ঘন্টার কাঁটাটা কোথায় আসবে? সরি, 2টার এখানে ডাইরেক্ট চলে আসবে, তাই তো? তার মানে কতবার অতিক্রম করবে 12টা থেকে 2টা বাজতে? একবারই অতিক্রম করবে। সেটা কয়টার সময় অতিক্রম করবে বলো তো? এই আনুমানিক আমি বলছি, সেটা 1টা বেজে এই এখানে অতিক্রম করে চলে যাবে এটা, তাই না? 1টা বেজে 6 7 মিনিটে অতিক্রম করবে। বুঝতে পারছো কি বললাম? 1টা বেজে 6 7 মিনিটে অতিক্রম করবে। এখানে অতিক্রম করে একবার করলো, তারপর এখানে আসলে তো 2টা বেজে যাবে। তাহলে এখানে তো এই যে 2টার ঘরে চলে আসলো, তাহলে 2টা তো বেজেই গেল। তখন ওই জন্য বলছে 12টা থেকে 2টা পর্যন্ত ঘড়ি কাটা ঘন্টা কাটা কতবার মিলতে হবে? এটা উত্তর কিন্তু একবারই হবে, একবারই মিলবে। সেটা 1টায় 5-এ বা 6-এ এরকম টাইমে মিলে আবার তো এখানে 12টায় আসলে, 12টা এখানে আসলে আবার 2টা বেজে যাবে। সে 12টা থেকে 2টার মধ্যে একবারই কিন্তু মিলবে। বুঝতে পারছো কি বললাম? এর উত্তর কিন্তু 1 হবে। হ্যাঁ, দেখো 19 নম্বরটা কি বলছে, বলছে 5% কমিশন ছাড় দেওয়ার পর একটি টিভির দাম 9,955 টাকা হয়। টিভির চিহ্নিত মূল্য কত? দেখো
এটা কিন্তু কমিশন দেওয়ার পর, ছাড় দেওয়ার পর, ঠিক আছে, টিভির দাম এত টাকা হয়। তাহলে আমরা জানি একটা আছে এসপি, এখানে সিবির দরকার নেই, আর একটা আছে মার্ক প্রাইস, তাই তো। তাহলে বলছে মার্ক প্রাইস তো 100%ই থাকবে, তাই তো, মার্ক প্রাইস তো 100%ই থাকবে। তাহলে বলছে 5% ছাড় দেওয়ার পরে, তাহলে এসপি কত পার্সেন্ট দিয়েছে? 95%। তাহলে এই যে দেওয়ার পর একটি টিভির দাম কত টাকা হয়েছে? 9,955। তার মানে কি স্যার? 95% মানেই কত স্যার? 9,955 গুণন, বলছে টিভিটির চিহ্নিত মূল্য কত? মার্কেট প্রাইস। তাহলে চিহ্নিত মূল্য কত স্যার? 100%। তাহলে গুণন 100%-এর মান কত? বুঝতে পারছো কি বললাম? এটা দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে? 5, 20, 100, 5, 19, 100, সরি 5, 19, 100, 5, 19, 95, 5, 20, 100, 19 দিয়ে যদি এটাকে কাটি, 5, 19, 95 থাকে 4, 45, 19 দুগুণা 38, তাহলে 38 থেকে 45 বিয়োগ করলে থাকছে কত? এদিকে 5, এদিকে হচ্ছে 38, 2, 7, হ্যাঁ দেখি একটু গুলিয়ে যাচ্ছে তো, বড় সংখ্যা 19, 5, 19, 95, 4, 5, 45, 29 দুগুণা 38, 3 আর 38, 8, 8 আছে 5 মিনিট, 8, 7, 15, 75, 5 তো হবে না, তো মিলতেছে না, এখানে কি কোনো ভুল আছে নাকি? টিভির দাম 19 দিয়ে 1995, এটাকে তো মিলতেছে না। আচ্ছা কাজ করো তো, এখানে এটা ভাগ যাচ্ছে না, তোমরা এখানে একটা কাজ করবে, এইখানে তো এভাবে করা যাবে না, 1 সেকেন্ড দাঁড়াও, এই 5টা এখানে সরিয়ে দাও, দাঁড়াও 1 মিনিট, পুরোটাকে কেটে দিই, এটাকে করে না। ও হো, দেখছো এটা ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই উপরে দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? 99, 75 দেওয়া আছে, তাই তো, ভাগ যাচ্ছে না কেন? ভাগ তো যাবেই। ইংলিশটাতে দেখো ঠিক দেওয়া আছে, হ্যাঁ, বাংলাটাতে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। দেখো এখানে দেখো 99, 55 আছে, ইংলিশে দেখো ঠিক আছে, তাহলে এটা 99, 55 হবে না, হ্যাঁ, এটা কত হবে? 99, 75 হবে। তাহলে এখানে এটা 5 হবে, ঠিক আছে। এখন দেখো, এখন ভাগটা মিলে যাবে, তাই তো কই ভাগ মিলতেছে না। 19 দিয়ে কাটলে কত হচ্ছে? তাহলে 38, 38, আর এদিকে 2 আর 7, 95, তাহলে 5, 19, 95, তাহলে কত হচ্ছে? 525, সাথে কত গুণ করতে হবে? 20, 525কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে মানে 1050, আর একটা শূন্য আছে, শূন্য বসবে, কত হচ্ছে? 10,500 টাকা হবে কি জিনিসটার চিহ্নিত মূল্য ছিল। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, অপশান ডি। বুঝতে পারছো কি বললাম? টাইপিং মিস্টেক ছিল, এটাতে কোনো ব্যাপার না। চলো বোঝা গেল কি বললাম 19। চলো আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। দেখো বলছে একজন ফল বিক্রেতা তার মোট আপেলের 40% বিক্রি করার পর আরও তার কাছে 420টা আপেল থাকে, শুরুতে তার কাছে মোট কত আপেল ছিল? আচ্ছা তার কাছে মোট শুরুতে কত পার্সেন্ট আপেল ছিল স্যার? 100%। তার মধ্যে কী করেছে? 40% বিক্রি করেছে, তাহলে তার পাশে এখন কত আছে? এখন 40% বিক্রি করার পর তার কাছে কত পার্সেন্ট আছে স্যার? 60% আছে। তাহলে এই 60% তার কাছে এখন আছে, কিন্তু আপেল বিক্রি করার পরে তার কাছে 420টা আপেল এখনও আছে। তার মানে কি স্যার? এই 60%-এর মান হচ্ছে 420, তাই তো। মানে 60%-এর মান হচ্ছে কত স্যার? 420। আমাকে কি বলছে? মোট কতগুলি আপেল ছিল? মোট কতগুলি আপেল ছিল স্যার? 100%। তাহলে 100%-এর মান কত? বুঝতে পারছো কি বললাম? ক্লিয়ার? পার্সেন্ট পার্সেন্ট কাটা যাচ্ছে, এখানে 0 0 কাটা যাচ্ছে, 6 দিয়ে কাটলে হচ্ছে 7, 6 7 42, তাহলে কত? 700। তাহলে আগে তার কাছে কতটি আপেল ছিল? আগে তার কাছে আপেল ছিল 700টি। বুঝতে পারছো কি বললাম? একদম কিন্তু খুব সুন্দর একটা ক্লাস হয়ে গেল। তোমরা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকমের ক্লাস তোমরা সপ্তাহে 2টো করে পাবে, ম্যাথের ক্লাস, ঠিক আছে, সাথে রিজনিংও থাকবে। এবং প্রতিদিনই তো ক্লাস পেয়ে যাচ্ছ, এবং চাণক্য ফাউন্ডেশন বেসে তোমরা আসো অঙ্ক করার জন্য। আমি ঠিক 8:30টায় লাইভে আসি প্রতিদিন, শুধু রবিবার বাদ দিয়ে। তো অবশ্যই তোমরা সেখানে ভিজিট করবে। অঙ্কগুলো যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্ট আমাকে বলবে, ঠিক আছে, এবং অবশ্যই কমেন্ট আমাকে এটাও বলবে যে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। বুঝতে পারছো কি বললাম? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।
দেখা হচ্ছে তোমাদের সাথে যারা প্রতিনিয়ত থাকো অবশ্যই 8:30টার সময় আজকে লাইভে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো।